জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমাদের মিড টার্ম গাইনি অরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে জিডিএম, বা এটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলেও জানি। তো জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস নিয়ে যখন ডিসকাশন হবে, তখন অবশ্যই যে জিনিসটা আপনার মাথায় আসবে দ্যাট ইজ হচ্ছে আপনার ডিআইপি বা ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। তার মানে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এবং ডিআইপি দুইটা হচ্ছে অনেকটা একই সময় আপনার হচ্ছে আমাদের অবস্টেট্রিক কমপ্লিকেশনের মধ্যে কিন্তু অন্যতম খুব একটা কমপ্লিকেশন। ফ্যাট লাগানো জিনিস, ডিআইপি আর ডায়াবেটিস মেলাইটাস, জিডিএম যেটা। হ্যাঁ আপু, কিছু বলছেন? আচ্ছা, আমরা যেটা নিয়ে ডিসকাশন করছিলাম সেটা হচ্ছে ডিআইপি আর হচ্ছে জিডিএম নিয়ে আজকে আলোচনা করব। আমরা শর্ট ছোট করে কিভাবে আমরা অ্যাকচুয়ালি মিড টার্মে আপনাদের রিটেন, তারপরে অসপি দুটেই কভার করা যায়, এবং আইওই আইওই সাধারণত জিডিএম থেকে কম, আপনারা রিটেনের ক্ষেত্রে জিডিএম এর কোশ্চেন বেশি পাবেন। আর এটা সাধারণত আপনার কেসে থাকে, তো কেস তো আমরা আসলে তেমন একটা মানে আপনাদের মিড টার্মে তো কেস থাকে না, তো কেসের বিষয়টা আমরা আজকে আর ডিসকাশন করবো না যে একটা জিডিএম এর কেস আমরা কিভাবে এক্সপ্লেন করব। আমরা আজকে আলোচনা করব যে জিডিএম এর ওভারঅল বিষয়টা, যে জিডিএম যদি আমাদের এক্সামে আসে, রিটেনে আসে, তাহলে আমরা কিভাবে জিনিসটাকে ফেস করব। তো জিডিএম এর যে বিষয়টা থাকে, প্রথমে আপনার জিডিএম এর একটা সিনারিও দিবে, এবং জিডিএম এর সিনারিও থেকে সিনারিও টু বেস আপনাদের বিভিন্ন কমপ্লিকেশন, তারপর হচ্ছে আপনাদের ফিটাল কমপ্লিকেশন, ম্যাটার্নাল কমপ্লিকেশন, এই জিনিসগুলো বেশি আসে। তো আমাদের যেটা ছিল যে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি এবং হচ্ছে জিডিএম, এটা আপনারা দত্ত থেকে পড়তে পারেন, চ্যাপ্টার 20 অফ দত্ত, সেখানে ভালো মতোই সবই আছে, কিন্তু আমাদের যে বিষয়টাকে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে যে এই বিভিন্ন কমপ্লিকেশন আর ইফেক্ট, কারণ আমরা জানি যে মিড টার্মে কিন্তু ছোট ছোট বিভিন্ন কমপ্লিকেশন আর ইফেক্ট আসে, তো এগুলাই হচ্ছে রিটেনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমরা হচ্ছে জিডিএম বলতে কি বুঝি, যে এটা একটা কার্বোহাইড্রেট ইনটলারেন্স অফ ভেরিয়েবল সিভিয়ারিটি উইথ দ্য অনসেট অফ ফার্স্ট রিকগনিশন ডিউরিং দ্য প্রেগনেন্সি। আমরা জানি যে জিডিএম মানে হচ্ছে যেই পেশেন্টের হচ্ছে প্রথম আপনার মানে ডায়াবেটিস বা সুগার হাই হয়েছে ডিউ টু প্রেগনেন্সি। এখন প্রিএক্লাম্পসিয়ার যেমন একটা আপনার এইজের জেস্টেশনাল এইজের ভ্যারিয়েশন থাকে, বা একটা জেস্টেশনাল এইজের বিষয় থাকে, যে 20 সপ্তাহ পরে আমরা প্রিএক্লাম্পসিয়া বলতে পারি। এটা প্রথম প্রশ্ন চলে আসে যে জিডিএম কেও কি আমাদের এরকম কোনো উইক টু উইক কোনো ভ্যারিয়েশন আছে কিনা। তার উত্তর হচ্ছে না, জিডিএম এর কোনো উইক টু উইক ভ্যারিয়েশন নাই। জিডিএম আমরা সবসময় ওজিটিটি করে কনফার্ম করব, এবং যে কোনো ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে আমরা ওজিটিটি করেই তার হচ্ছে ডায়াবেটিস কনফার্ম করব। এটা একদম মাথায় রাখতে হবে যে জিডিএম এর ক্ষেত্রে স্ক্রিনিং এবং ডায়াগনস্টিক টেস্ট দুটোই হচ্ছে আপনার ওজিটিটি। তো আমাদের হচ্ছে ওজিটিটি যখনই করে, সেটা যদি হয় 7 সপ্তাহ, যেটাতে হয় 6 সপ্তাহ, অথবা 16 সপ্তাহ, অথবা 26 সপ্তাহ, যে কোনো সময় আপনার যদি ওজিটিটিতে আপনার একটা মানে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা যদি আপনার জিডিএম রেঞ্জে আসে, দেন পেশেন্টের জিডিএম, যদি সেটা আপনার ডিআইপি রেঞ্জে আসে, দেন এটা হচ্ছে ডিআইপি। তো আমাদের হচ্ছে প্রথমে রেঞ্জে আমাদের যেতে হবে, যে আমরা সবার আগে চলে যাব যে আমরা ওজিটিটিটা কিভাবে, কোন ভ্যালুটাকে অ্যাকসেপ্টেবল ওজিএসবি, এবং ইন্টারন্যাশনালি কোন ভ্যালুটাকে আপনি পড়বেন। আমি আপনাকে একটা ছোট করে বক্স দিব, যেটা স্ক্রিনশট সবাই আজকে নিয়ে রাখবেন। এটা খুবই মানে চিন্তা ভাবনা করে, সাইড ইফেক্ট দেখে আমি বক্সটা বানিয়েছি, এবং আপনাদের অনেকগুলো ভ্যালু একসাথে পড়তে গেলে ওজিটিটির খুব ঝামেলা হয়ে যায়, সেজন্য আপনাদেরকে একটা ভ্যালু আমি ফলো করতে বলবো। আচ্ছা, তো এই যে দেখেন রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে যে আমরা যাদের আপনারা মানে ইন্টারন্যাশনাল বা আরসিওজি গাইডলাইন বলেছে যে আমরা সব পেশেন্টদেরকে গণহারে অ্যান্টিনেটাল বা বুকিং ভিজিটে ওজিটিটি করতে দিব না। হ্যাঁ, কি ওজিটিটি আমরা কাদের করতে দেবো, যাদের হচ্ছে ফ্যামিলি হিস্ট্রিতে পজিটিভ থাকবে, ডায়াবেটিস আছে, হ্যাঁ, তারপরে এদের হচ্ছে দেখা যাবে যে প্যারেন্টস এর ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের হচ্ছে জিডিএম ডায়াবেটিস আছে, বা তার একটা স্টিল বার্থ বা হচ্ছে ম্যাক্রোসোমিক বেবির একটা হিস্ট্রি আছে, অথবা আনএক্সপ্লেইন পেরিনেটাল লসের একটা হিস্ট্রি সে দিচ্ছে। তো এরকম একটা পেশেন্টকে তারা ওজিটিটি করতে বলছে, বাট আমাদের দেশে আমরা সবাইকে এখন বুকিং ভিজিটে অ্যাজ আ হোল ওজিটিটি দিয়ে দিই। আমরা কিন্তু আরবিএস আগে দিতাম। আরবিএস সাধারণত 11 মিলিমোল পার লিটারের ঊর্ধ্বে যদি চলে যায়, তাহলে কিন্তু ইন্ডিকেশন হচ্ছে ওজিটিটি করার, বা পরপর দুইটা ইনস্ট্যান্সে যদি ইউরিনে আপনি হচ্ছে গ্লুকোজ পান, সেক্ষেত্রে আপনার ওজিটিটি করার ইন্ডিকেশন ছিল, এটা আগে। কিন্তু নাওয়াডেজ আমরা প্রত্যেকটা পেশেন্টকে অ্যান্টিনেটাল মানে ভিজিটে কিন্তু ওজিটিটি করতে দিয়ে দিই। সো আমরা সবাইকে ওজিটিটি করতে দিব।
এখন আসেন ওজিটিটি স্ক্রিনিংটা। এই যে আমি বললাম আপনাকে ওজিটিটি স্ক্রিনিং, এই যে কখন আমরা ওজিটিটি করতে দিব, তো আমাদের আগে ছিল হচ্ছে আমরা শুরুতে বুকিং ভিজিটে আরবিএস করতে দিতাম। এটা যদি 11 মিলিমোল/লিটারের বেশি হয় তখন আমরা করতে দিতাম হচ্ছে ওজিটিটি, কিন্তু এখন আমাদের এই বিষয়টা নাই, আমরা সবাইকে বুকিং ভিজিটে ওজিটিটি করতে দিচ্ছি। তার মানে ওজিটিটি হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এবং এইটা হচ্ছে আমার জিটিএম এবং ডিআইপি বোথ বা ডায়াবেটিস মেলাইটিসের ক্ষেত্রে দিস ইজ আ ডায়াগনস্টিক বা কনফার্মেটরি টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইস আ স্ক্রিনিং টেস্ট অলসো। এই সেলির ক্ষেত্রে যেমন আমার স্ক্রিনিং টেস্ট আমরা হচ্ছে অ্যান্টিন্যাটাল অ্যান্টিবডি সিনড্রোম দিয়ে করছি। সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে কিন্তু যে ইয়েটা দিয়ে করি, মানে ওখানে যেমন অ্যানা দিয়ে আমরা স্ক্রিনিং করি, এখানে কিন্তু আমরা স্ক্রিনিং আলাদা বা ডায়াগনস্টিক টেস্ট আলাদা না, এখানে স্ক্রিনিং এবং ডায়াগনস্টিক টেস্ট দুটোই সেম। ঠিক আছে, তাহলে স্ক্রিনিং আমরা কি দিয়ে করছি বুকিং ভিজিটে, সেটা হচ্ছে ওজিটিটি। ওজিটিটি দিয়ে আমরা স্ক্রিনিং করছি, যদি ওজিটিটি আপনার রিপোর্ট নর্মাল আসে, ধরেন আপনি বুকিং ভিজিটে তাকে ওজিটিটি করেছেন, ওজিটিটি রিপোর্ট তার হচ্ছে উইদিন নর্মাল লিমিট এবং এটা নর্মাল আসে, তখন কি করবেন? তখন নেক্সট আবার যে ওজিটিটি করবেন হচ্ছে 24 থেকে 28 সপ্তাহে। কেন? কারণ আমরা জানি 24 থেকে 28 সপ্তাহের দিকে আপনার হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন এই হরমোনটা অনেক বেশি রিলিজ হয়। আর আপনারা জানেন যে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন এটা হচ্ছে একটা অন্যতম অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর। প্রেগনেন্সিতে তো অনেক রকমের অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টরগুলো রিলিজ হয়, তার মধ্যে আপনার এইচপিএল একটা অন্যতম অ্যান্টি ইনসুলিন ফ্যাক্টর, যেটা কিনা আপনার প্রেগনেন্সিতে জিডিএম হওয়ার যে টেন্ডেন্সি সেটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এই কারণে 24 থেকে 28 সপ্তাহে এটা বেশি রিলিজ হয়, এই কারণে আমাদের ওই সময় একটা স্ক্রিনিং করতেই হয়। কারণ হচ্ছে যে ওই সময় আবার পেশেন্টের জিডিএম হয়ে যেতে পারে। তা প্রথমে আমরা বুকিং ভিজিটে করলাম, এটা যদি নর্মাল হয় দেন আমরা করব হচ্ছে 24 থেকে 28 সপ্তাহে। তারপর যদি এটা নর্মাল হয় সেটা আমরা আবার করব, কখন করব সেটা আমরা করব হচ্ছে 32 থেকে 36 সপ্তাহে। ওকে, ঠিক আছে। তো এটা গেল আমাদের ওজিটিটি স্ক্রিনিং টেস্ট। এখন আমরা চলে আসি ডায়াগনোসিস মানে ওজিটিটির ভ্যালু। এখন আপনার যদি ওজিটিটির ভ্যালু নিয়ে আমরা কথা বলতে যাই, তো ওজিটিটি নিয়ে কথা বলতে গেলে এখানে অনেকগুলো বক্স চলে আসে, যে এই বক্সটা দেখেন, এটা দত্তের একটা বক্স। এখানে বলছে যে ওমেন উইথ ডায়াবেটিস যাদের হচ্ছে HbA1c হচ্ছে 10%-এর উপরে, তাদেরকে কিন্তু আমরা বলবো যে আপনি কনসিভ করবেন না। বাট সে যদি কনসিভ করে যায় তখন তার কিন্তু আপনার কনজেনিটাল অ্যানোমালি রিস্ক অনেক গুণ বেশি। কতটুকু বেশি? সাধারণত বলা হয় 23% আপনার চান্স অফ কনজেনিটাল অ্যানোমালি হয়ে যায়। তাই আপনার হচ্ছে যদি তার একটা পেশেন্টের HbA1c 10%-এর উপরে চলে যায়, দ্যাট ইজ হচ্ছে আমরা পেশেন্টকে বলি যে আপনি কোনো কনসিভ করবেন না। ঠিক আছে, তো কারণ কনজেনিটাল অ্যানোমালির চান্স অনেক বেশি থাকে। আচ্ছা, আমরা এখন জিডিএম এর ভ্যালুটা কোথা থেকে পড়বো? আমরা জিডিএম এর ভ্যালুটা এটাও পড়বো না, এটাও পড়বো না। ঠিক আছে, আমরা জিডিএম এর ভ্যালুটা আমি যেটা আপনাদেরকে এখন দেখাবো সে জায়গাটা আপনি স্ক্রিনশট নেবেন সবাই, এবং দেখেন এটাও আমি আপনাদেরকে পড়তে বলবো না, এটা আমি হচ্ছে আগে এটা বলতাম আপনাদেরকে, কিন্তু এখন ম্যাডামদের কথা এবং ওজিএসবির বিভিন্ন গাইডলাইন ওয়াইজ আমি এই ভ্যালুটা বা এই বক্সটা আপনাদের জন্য রেডি করেছি। দেখেন, এই বক্সের মধ্যে আপনাদের সব ধরনের জিডিএম রিলেটেড কোয়েশ্চেন আছে। আচ্ছা, যেমন ধরেন প্রথমে আমাদের ফাস্টিং, এই যে জিডিএম রেঞ্জ, এটা হচ্ছে জিডিএম রেঞ্জ। ঠিক আছে, মানে জিডিএম শুরু হবে হচ্ছে 5.3 থেকে, এবং ডিআইপি শুরু হবে হচ্ছে 7 থেকে। মাথায় রাখবেন একদম ইউনিভার্সাল ভ্যালু 7। 7-এর উপরে যদি চলে যায়, 7 বা তার ঊর্ধ্বে যদি কারো ফাস্টিং ব্লাড সুগার থাকে, দ্যাট মিনস পেশেন্ট ইজ আ ক্রনিক ডায়াবেটিক পেশেন্ট। মানে হচ্ছে সেটা আপনি 6 সপ্তাহে করেন তার ওজিটিটি, অথবা 16 সপ্তাহে করেন, অথবা আপনি 26 সপ্তাহে করেন, আপনার যদি ফাস্টিং হচ্ছে মোর দেন 7 চলে আসে, ইট ইন্ডিকেটস হচ্ছে তার অবশ্যই অবশ্যই জিডিএম না, এটা হচ্ছে সে আগের থেকে ক্রনিক ডায়াবেটিসের একটা পেশেন্ট। দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে তার ডিআইপি বা হচ্ছে ক্রনিক ডায়াবেটিক। তার মানে এত বেশি সুগার কিন্তু একটা প্রেগনেন্সির কারণে বাড়ার কথা না। ঠিক আছে, তার মানে ফাস্টিং ব্লাড সুগার হচ্ছে ইট ইট উইল স্টার্ট ফ্রম 5.3 এবং ইট উইল এন্ড লেস দেন 7। জিডিএম এর রেঞ্জ শুরু হচ্ছে ফাস্টিং 5.3 থেকে 7-এর নিচ পর্যন্ত, এই রেঞ্জটা মাথায় রাখবেন, 5.3 থেকে 7-এর নিচ পর্যন্ত। আর ডিআইপি রেঞ্জটা হচ্ছে আপনার 7 বা তার বেশি, 7 বা তার বেশি। এই জিনিসটা আমার খুব মাথায় রাখতে হবে। এবং 1-2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ আমরা পড়বো না, আমরা মাথায় রাখবো হচ্ছে 1 আওয়ার আফটারটা আমরা একেবারে আমাদের দরকার নেই, কারণ আমরা
ওজিটিতে একমাত্র 2টা স্যাম্পল করাই, 3 স্যাম্পল করাই না, 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ আমরা করাবো। এখন আসেন 2 আওয়ার্স আফটারটা আপনি কোনটা ধরবেন? 2 আওয়ার্স আফটার আপনি ধরবেন 7.8 থেকে। এটা একদম ম্যাডামরা এটাই ফলো করে এবং এটাই তারা বলে। সো এর জন্য এই বক্সটা রেডি করা, যে আপনাদের যেন ভ্যালু নিয়ে আর কোনো প্রবলেম না থাকে। মাল্টিপল ভ্যালুস আপনি হচ্ছে বক্সে দেখবেন। সো আপনি এটা মাথায় রাখতে হবে যে আপনি কোন জিনিসটাকে গুরুত্ব দিয়ে পড়বেন। আচ্ছা, 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজে চলে আসেন। এই যে আমি যেটা বললাম, 2 আওয়ার্স পোস্ট প্র্যান্ডিয়ালের পোস্ট গ্লুকোজ 75 গ্রাম গ্লুকোজে এখানে 7.8 থেকে শুরু হচ্ছে এবং 11 নিচ পর্যন্ত জিডিএম রেঞ্জ। 11 যখন হয়ে যাবে 2 আওয়ার্স আফটার অর মোর, 11 অর মোর যখন একটা পেশেন্টের আপনার ব্লাড ভ্যালু চলে যাবে, দ্যাট মিনস ইট ইন্ডিকেটস হচ্ছে ডিআইপি। মনে রাখবেন, ক্রনিক ডায়াবেটিস পেশেন্টের কিন্তু এমনও থাকে 2 আওয়ার্স 75 গ্রাম গ্লুকোজ যে ওর 14, 15, 16 এরকম হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে ফাস্টিং ব্লাড সুগার হচ্ছে আপনার জিডিএম স্টার্ট হবে হচ্ছে 5.3 থেকে এবং ডিআইপি স্টার্ট হবে হচ্ছে 7 থেকে। আর 2 আওয়ার্স আফটার হচ্ছে জিডিএম রেঞ্জ হচ্ছে 7.8 থেকে আর ডিআইপির হচ্ছে 11 থেকে। সো এটা একদম মাথার মধ্যে গুঁথে রাখেন। 7 আর 11 এই দুইটা ভ্যালু আপনি মাথায় রাখবেন। 7-এর নিচে সবগুলাই হচ্ছে আপনার জিডিএম রেঞ্জ। 1 মিনিট, একটু চলে গেল। 7-এর নিচে সবগুলাই হচ্ছে আপনার জিডিএম রেঞ্জ এবং 11-র নিচে সবগুলাই হচ্ছে জিডিএম রেঞ্জ। তার মানে ফাস্টিং 7-এর নিচে সব জিডিএম আর 2 আওয়ার্স আফটার 11-র নিচে সব জিডিএম। 7 বা তার বেশি অথবা 11 বা তার বেশি ইট ইন্ডিকেটস হচ্ছে ডিআইপি বা ক্রনিক ডায়াবেটিক। তার মানে এই পেশেন্টের ডেফিনেটলি প্রেগনেন্সি ইনডিউসড হাইপারগ্লাইসেমিয়া এটা না, তার অবশ্যই আগের থেকে আপনার ডায়াবেটিস ছিল, সে হয়তো জানতো না। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা ইনশাল্লাহ ক্লিয়ার। এখন আসেন টার্গেট কত। এখন কারো যদি জিডিএম বা ডিআইপি হয়ে যায়, আপনি এটাকে কি বলবেন? একে কি করে, মানে সুগারটাকে কিভাবে সে ফলো আপ করবে? অবশ্যই সে সুগার কিভাবে ফলো আপ করবে? সে ফলো আপ করবে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার দিয়ে এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট। কেন আফটার ব্রেকফাস্ট? বিকজ সে তো ডায়াগনোসড কেস অফ জিডিএম অ্যান্ড ডিআইপি। যারা ডায়াগনোসড কেস অফ জিডিএম অ্যান্ড ডিআইপি তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ফাস্টিং ব্লাড সুগার এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট দিয়ে তাকে ফলো আপ করবেন। একে কিন্তু আবার আপনার ওজিটিটি আমরা আর দিব না। একবার যখন জিডিএম বা ডিআইপি ডায়াগনোসিস হয়ে যাচ্ছে, দেন আমার কিন্তু আর এখানে ওজিটিটি দেওয়ার আর কোনো কোনো মানে এক্ষেত্রে ওজিটিটি দেওয়ার কিন্তু আমার আর কোনো ইন্ডিকেশন নাই। ঠিক আছে, তাহলে আমার টার্গেটেড ব্লাড সুগার কত? 5.3 এর মধ্যে থাকলে আপনি বলবেন আপনার পেশেন্টের জিডিএম বা ডিআইপি এটা কন্ট্রোলে আছে। আর 2 আওয়ার্স আফটার হচ্ছে কত? 6.7। এটা যদি থাকে তাহলে আমরা আমরা বলবো হচ্ছে পেশেন্টের ডায়াবেটিস বা ডিআইপি এটা হচ্ছে কন্ট্রোলে আছে। ঠিক আছে, তাহলে এটা গেল আপনার ভ্যালুস। আর কত থাকলে আমরা এটাকে বলবো যে কন্ট্রোলে আছে। তো এখন আসেন আমাদের পেশেন্ট যখন ডায়াগনোসড হয়ে যাচ্ছে, যে পেশেন্টের অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে, এখন আপনি কি করবেন? যখন তার জিডিএম অথবা ডিআইপি একবার ডায়াগনোসিস হয়ে গেল, নেক্সটে আমরা রোগীকে কি করতে দিব? আমরা এইচবিএ1সি করতে দিব। কেন করতে দিব? কারণ এইচবিএ1সি লেভেলের সাথে রিলেটেড যে আপনার পেশেন্টের প্রগনোসিস কেমন হবে। কারণ এটা যদি আপনার 6.5 এর উপরে চলে যায়, তাহলে কিন্তু আপনার কনজেনিটাল অ্যানোমালি হওয়ার রিস্ক অনেক বেড়ে যাচ্ছে। যেমন ধরেন, যদি আমাদের দত্ত বইয়ে আছে যে এইচবিএ1সি যদি 9% হয়ে যায়, দেখা যায় যে আপনার 8% চান্স থাকে আপনার কনজেনিটাল অ্যানোমালির। আর যদি আপনার এইচবিএ1সি 10%-এর উপরে চলে যায়, তাহলে আপনার কনজেনিটাল অ্যানোমালি হওয়ার রিস্ক থাকে হচ্ছে মোটামুটি 23%। তাহলে দেখেন, যত বেশি এইচবিএ1সি বাড়ছে, তত কনজেনিটাল অ্যানোমালি হওয়ার একটা রিস্ক বেড়ে যাচ্ছে। তাই আমরা প্রথমে যখন পেশেন্টে আপনি ডায়াগনোসিস করলেন, দেন আপনার নেক্সট কাজই হবে তার এইচবিএ1সিটা দেখা। ঠিক আছে, ওকে। এখন আসেন, আমার নেক্সট কাজ হচ্ছে জিডিএম এর মেইন ইফেক্ট কি সেটা আমরা আবার ইলাবোরেশনে একটু পরে পড়বো। তবে এই বক্সে একটু দেখে নিই। প্রথমে আপনার মাথায় রাখতে হবে যে জিডিএম আর ডিআইপি কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। কারণ জিডিএম হচ্ছে আপনার প্রেগনেন্সিতে সুগার বাড়ছে, আর ডিআইপি হচ্ছে পেশেন্টটা আগের থেকে ডায়াবেটিস ছিল এবং একটা ক্রনিক ডায়াবেটিক পেশেন্ট যদি প্রেগনেন্ট হয়, সেটাই কিন্তু ডিআইপি। তো জিডিএম এর সব থেকে কমন কমপ্লিকেশন হয় হচ্ছে বিগ বেবি ম্যাক্রোসোমিয়া। কেন আপনার ম্যাক্রোসোমিয়াটা হয়? কারণ মায়ের হাইপারগ্লাইসেমিয়া থাকে বলেই আপনার কিন্তু বাচ্চারও জিডিএম হচ্ছে। তো এই যে মায়ের আপনার হাইপারগ্লাইসেমিয়া থাকে,
তো এই জন্যই হচ্ছে বাচ্চাও বড়সড় হয়, এবং এর কি হয় আপনার জিডিএম মায়েদের হাইপারগ্লাইসেমিয়া থেকে বাচ্চার হাইপারগ্লাইসেমিয়া হয়, এবং বাচ্চা একটা বিগ বেবি হয়। এখন ডিআইপির ক্ষেত্রে কি হচ্ছে, কনজেনিটাল অ্যানোমালির ক্ষেত্রে যে এখানে কোন কোন অ্যানোমালিটা বেশি হয়, সেটা হচ্ছে যে কার্ডিওভাস্কুলার অ্যানোমালিটা এখানে সব থেকে কমনলি হয়ে থাকে। তো কমপ্লিকেশনের ক্ষেত্রে জিডিএম ম্যাক্রোসোমিয়া হচ্ছে, আর ডিআইপির ক্ষেত্রে হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি বেশি হয়। তাহলে ডিআইপির বাচ্চা কিন্তু শান্ত ছোট হয় এবং এদের কার্ডিওভাস্কুলার অ্যানোমালিটা বেশি হয়। তার মানে কি বুঝলেন, যে জিডিএম এর অ্যানোমালি কম হয়, ডিআইপি তে অ্যানোমালি কিন্তু বেশি হচ্ছে। তো জিডিএম এ অ্যানোমালি কম হয়, ম্যাক্রোসোমিয়া বেশি হয়, আর ডিআইপি তে অ্যানোমালি গুলা বেশি হয়। কোন অ্যানোমালিটা সব থেকে কমনলি হয়? কার্ডিওভাস্কুলার অ্যানোমালি। তো ম্যাডাম আপনাকে প্রশ্ন করতে পারে, আচ্ছা ঠিক আছে, তাহলে কি জিডিএম এ কোনো কনজেনিটাল অ্যানোমালি হয় না? হ্যাঁ, তখন আপনার উত্তর থাকবে জি ম্যাডাম হয়। জিডিএম এ দুই টাইপের, দুইটা আপনার অ্যানোমালি হতে পারে। একটা হচ্ছে স্যাক্রাল অ্যাজেনেসিস এবং কডাল রিগ্রেশন সিনড্রোম। স্যাক্রাল অ্যাজেনেসিস এবং কডাল রিগ্রেশন সিনড্রোম, ঠিক আছে? তাহলে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা গেল আমাদের কমপ্লিকেশন। এখন আসেন ট্রিটমেন্ট। যে পেশেন্টটা আপনার জিডিএম এ নিয়ে আপনার কাছে আসছে, প্রথম আপনি HbA1c তাকে করতে দিলেন। নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ হচ্ছে প্রথমে আপনি ওকে মেডিকেল নিউট্রিশন থেরাপি দিবেন। মেডিকেল নিউট্রিশন থেরাপিটা কি? তাকে হচ্ছে আপনি ডায়েট এবং ডায়েট দিয়ে তাকে মানে প্রপার ওয়েতে তাকে কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল করে তাকে দেখবেন যে সে 2 সপ্তাহের জন্য সে তার সুগার কন্ট্রোলে আনতে পারে কিনা। তো 2 সপ্তাহ পরে তাকে আপনি ফাস্টিং আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট করে আসতে বলবেন, যে এই যে টার্গেটেড ভ্যালুতে সে রিচ করে কিনা। সো টার্গেটেড ভ্যালুতে যদি সে রিচ করতে পারে, তাহলে আপনি বুঝবেন যে ঠিক আছে, তাহলে তো ওর এইভাবেই কন্ট্রোল হচ্ছে, তাহলে আপনি এভাবেই আপনি ওকে রেখে দিবেন। বলবেন যে আপনি এভাবেই আপনি কন্টিনিউ করেন, এবং আপনি মানে 1 মাস পর পর আপনি হচ্ছে মানে ফলো আপ করে আমার কাছে আসবেন, দেখবো যে আমি এটা কন্ট্রোলে আছে কিনা। এরপরে যদি দেখেন যে না, তার কন্ট্রোল হচ্ছে না, তার ফাস্টিং অনেক বেশি অথবা 2 আওয়ার্স আফটার অনেক বেশি, দেন আপনি কি করবেন, তখন আপনি এদিক ওদিক কোনো কিছু চিন্তা না করে তাকে ইনসুলিন স্টার্ট করে দেবেন। আর ডিআইপির পেশেন্ট যখন ডায়াগনোস হবে, সাথে সাথে আপনাকে ইনসুলিন স্টার্ট করতে হবে, বিকজ আমরা জানি হাইপারগ্লাইসেমিয়া ইজ ভেরি মাচ টক্সিক ফর ফিটাস। সো আমার মাথায় রাখতে হবে যে যে সামটাইমস গ্লুকোজ ইজ টক্সিক ফর ফিটাস। সো আমার মাথায় রাখতে হবে যে এটা আমরা কি কোনোভাবে করতে পারবো না, যে যে ডিআইপির পেশেন্ট ধরা পড়া, ডিআইপি ধরা পড়া মাত্রই আপনাকে ইনসুলিন দিতে হবে। এখন আমরা এই যে এখানে অলরেডি পড়েছি যে ইনসুলিন মেটফর্মিন দিব, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর জিডিএম, এটা আমরা অলরেডি পড়েছি। এখন আসেন আমাদের এই সব ফলো আপের থেকে ইফেক্ট অফ প্রেগন্যান্সি অন ডায়াবেটিস। আমার হচ্ছে বিষয়টা থাকে যে আপনাদের কমপ্লিকেশন নিয়ে আসে। সো কমপ্লিকেশন আর হচ্ছে ইফেক্ট দুইটা সেমই। সো ম্যাটারনাল কি কি কমপ্লিকেশন হবে, আর ফিটাস কি কি কমপ্লিকেশন হবে, নিওনেটের কি কি কমপ্লিকেশন হবে। জিডিএম এর ক্ষেত্রে বা ডিআইপির ক্ষেত্রে আপনার কমপ্লিকেশন গুলো 3টা ভাগে ভাগ করে পড়তে হবে। একটা হচ্ছে ম্যাটারনাল, যখন রিটেনে আসবে তখন কিন্তু অবশ্যই ভাগ করে লিখবেন। যদি 2 নাম্বারও থাকে তাও আপনি ভাগ করে প্রত্যেকটার আন্ডারে একটা কি দুইটা করে কজ দিবেন, ঠিক আছে? যেমন ম্যাটারনাল আন্ডারে কি হয়, মেনলি আমার যেটা হয় সেটা হচ্ছে এদের অ্যাবর্শন হচ্ছে এবং এদের ইনফেকশন হয়। কেন ইনফেকশন হয়? কারণ এরা অলরেডি এদের ইমিউনো কম্প্রোমাইজ থাকে এবং এদের সুগার বেশি থাকে ব্লাডে, দ্যাট ইজ ওয়াই এদের ইনফেকশনটা বেশি হয়। তারপরে দেখা যাচ্ছে যে আর কি হতে পারে, এছাড়াও এদের যেটা হয় যে আপনার প্রি এক্লামশিয়া, জিডিএম এর সাথে কিন্তু 25% কেসে প্রি এক্লামশিয়া থাকে। সো প্রি এক্লামশিয়াটা কি করে? প্রি এক্লামশিয়াটা আমার সাধারণত প্রি-এক্লাম্পসিয়া কেন থাকে? কারণ আমরা জানি প্রি-এক্লাম্পসিয়া ইটসেলফ ইজ আ প্যাথোলজি অফ প্লাসেন্টা। সো ইটস আ প্যাথোলজি অফ প্লাসেন্টা, যেহেতু আপনার এটা প্লাসেন্টার প্যাথোলজি, সেহেতু আপনার হচ্ছে এটা আপনার যত বড় প্লাসেন্টা থাকে তত বেশি আপনার হওয়ার রিস্ক থাকে। যেহেতু আমরা জানি যে জিডিএম এ একটা প্লাসেন্টা অনেক মানে বিগ বেবি থাকে, বিগ প্লাসেন্টা থাকে, হাইপার প্লাসেন্টোসিস কিন্তু জিডিএম এ হয়। সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রি-এক্লাম্পসিয়া হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তাই কত পার্সেন্ট চান্স থাকে আমার প্রি-এক্লাম্পসিয়া? 5% চান্স থাকে প্রি এক্লাম্পসিয়া হওয়ার। তারপরে এখানে কি বলছে, পলিহাইড্রামনিওস। কেন জিডিএম এ পলিহাইড্রামনিওস হয়? 25 to 50% কেসে পলিহাইড্রামনিওস হয়, কারণ এখানে যেহেতু ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া হয়, বেবিরও এই জন্য হাইপারগ্লাইসেমিয়া হয়, এবং মায়ের কাছ থেকে বাচ্চার যখন হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, তখন বাচ্চাও কিন্তু মায়ের মতো, মায়ের যেমন হাইপারগ্লাইসেমিয়ার কারণে পলিইউরিয়া হচ্ছে বাচ্চার, এবং পলিইউরিয়া থেকে পলিহাইড্রামনিওস হচ্ছে। তাহলে দেখেন ম্যাটারনাল কমপ্লিকেশন এখানে অ্যাবর্শন, প্রিটার্ম লেবার, ইনফেকশন, প্রি এক্লাম্পসিয়া, পলিহাইড্রামনিওস, এগুলো আপনি পাচ্ছেন।
আচ্ছা, লেবারের সময় মায়ের কি প্রবলেম হবে? যেহেতু এটা একটা বিগ বেবি, এটা লেবার প্রলং হতে পারে, তারপর এটা শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে, এরপরে পেরি ইনজুরি, পোস্ট পিপিএইচ, এগুলো তো কমন হতেই পারে। পিওরপেরিয়ামে সেপসিস এবং ল্যাকটেশনাল ফেলার কমনলি থাকবে। এখন আসেন বাচ্চাটার কি প্রবলেম হবে। যে পেটের মধ্যে যে বাচ্চাটা থাকে মানে ফিটাস, ফিটাসের হ্যাজার্ড একটাই মাথায় রাখবেন, সে একটা বিগ বেবি হবে এবং সে হাইপার গ্লাইসেমিক একটা বেবি হবে। কেন? তার কারণ ডিউ টু বিগ বেবির কজ হচ্ছে ডিউ টু ম্যাটার্নাল হাইপারগ্লাইসেমিয়া অ্যান্ড এলিভেটেড ম্যাটার্নাল ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল। এই দুইটা কারণে আপনার হচ্ছে বাচ্চার ম্যাক্রোসোমিক হবে, ঠিক আছে? আর এক্ষেত্রে নিওনেটের কি কি কমপ্লিকেশন হবে, তাহলে আপনি ভাগ করে বললেন যে ম্যাটার্নাল কি কি কমপ্লিকেশন হচ্ছে, এখন বললেন ফিটাসের কি কমপ্লিকেশন হচ্ছে, এখন আসি আমরা নিওনেটের কি কি কমপ্লিকেশন হচ্ছে। নিওনেট যখন জন্ম নেবে তখন তার বার্থ ইনজুরি হতে পারে, যেহেতু সে শোল্ডার ডিস্টোসিয়াতে ছিল। তার হতে পারে বার্থ ইনজুরি, ব্রাকিয়াল প্লেক্সাসে ইনজুরি, এবং ব্রাকিয়াল প্লেক্সাসে যখন তার ইনজুরি হবে এই জায়গাটায়, তখন এই আপার ট্রাঙ্কে ইনজুরির কারণে তার কি হবে, আর্বস পালসি হবে। তাহলে কমন বার্থ ইনজুরি কি হচ্ছে জিডিএম এ? কমন বার্থ ইনজুরি হচ্ছে হলো আমার ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি, মানে হচ্ছে আর্বস পালসি ডিউ টু শোল্ডার ডিস্টোসিয়া। এখন আসে নিওনেটের কি কমপ্লিকেশন। নিওনেটের কমপ্লিকেশন হচ্ছে আমার বাচ্চা সবার আগে হাইপো হয়ে যাবে। কি হবে? হাইপোগ্লাইসেমিয়া। 50% কেসে বাচ্চা হবে হাইপো গ্লাইসেমিয়া, এবং সেক্ষেত্রে respiratory distress syndrome is due to excess level of fetal insulin that blocks the action of cortisol। ঠিক আছে? যেমন হাইপোগ্লাইসেমিয়া, it is due to হাইপার ইনসুলিনিমিয়া। হাইপার ইনসুলিনিমিয়ার জন্য হচ্ছে আপনার হাইপার ইনসুলিনিমিয়ার জন্য হাইপোগ্লাইসেমিয়া হয়। কেন হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে? কারণ আপনার এতক্ষণ সে তো মায়ের পেটে ছিল এবং সে সময় সে মায়ের পেট থেকে অনেক গ্লুকোজ সাপ্লাই পাইছে, এবং এর জন্য এই গ্লুকোজের প্রেক্ষিতে তার শরীর থেকে অনেক ইনসুলিনও বের হয়েছে, যার জন্য যখন হচ্ছে তার হচ্ছে মায়ের পেট থেকে যখন সে জন্ম নিয়ে বের হয়ে গেল, তখন তার মার কাছ থেকে সে কন্টিনিউয়াস গ্লুকোজ সাপ্লাইটা পাচ্ছে না। এই কারণে তার শরীরে যে অনেক বেশি ইনসুলিন জমেছিল, এই ইনসুলিনগুলো তার যে রেসিডুয়াল গ্লুকোজ বডিতে ছিল সেগুলোকে খুব দ্রুত কমায় ফেলে, এবং বাচ্চা একদম জন্মের পরপরই হাইপো হয়ে যায়। এটা সব থেকে ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়। তারপরে সেকেন্ড কথা হচ্ছে বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। সেটা কি? এই যে আমরা এই যে হাইপার ইনসুলিনিমিয়ার কথা বলছি, এই ইনসুলিন করে কি, কর্টিসলকে ইনহিবিট করে। সো কর্টিসলকে ইনহিবিট করলে কি হতে পারে? কর্টিসল সাধারণত আমাদের টাইপ 2 নিউমোসাইটকে স্টিমুলেট করে। কেন? ফর সিনথেসিস অফ সারফেক্টেন্ট। এই যে কর্টিসল আপনার সারফেক্টেন্ট রিলিজকে হেল্প করে, এই কর্টিসলকে ইনহিবিট করে হচ্ছে আমাদের আহ, এই ইনসুলিন। তো ইনসুলিন যে কর্টিসলকে ইনহিবিট করে, তাহলে বাচ্চার তখন কি হয়? রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়। এছাড়া আর কি হয়? সাধারণত পলিসাইথেমিয়া হয়, এবং পলিসাইথেমিয়ার কারণে হাইপার বিলিরুবিনিমিয়া হয়, হাইপোম্যাগনেসিয়াম, ক্যালসিমিয়া। চলেন এই ছবিটা দেখেন, বাচ্চার ফেস থেকে শুরু করি। বাচ্চার প্রথমে হবে হচ্ছে পলিসাইথেমিয়া, দেখেন পিঙ্কিশ একটা ফেস, এবং যেহেতু পলিসাইথেমিয়া, তাই হাইপার বিলিরুবিনেমিয়া বা জন্ডিস হবে বাচ্চার। ঠিক আছে? তাহলে ফেসে কি হচ্ছে? পলিসাইথেমিয়া, জন্ডিস। তারপর ব্লাডে কি কি কমছে? গ্লুকোজ কমছে, হ্যাঁ, ক্যালসিয়াম কমছে, ম্যাগনেসিয়াম কমছে, এই তিনটা জিনিস কমে যাচ্ছে। এখন আসেন হচ্ছে এই বাচ্চার আপনার লং টার্ম কি প্রবলেম হবে। এই বাচ্চার আর কি হতে পারে? লাংসে হয় হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তাহলে ফেসে হচ্ছে পলিসাইথেমিয়া, জন্ডিস, লাংসে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আর ব্লাডে গ্লুকোজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো একটা নিওনেটের কমে যাচ্ছে। তাহলে আপনার নিওনেটের কমপ্লিকেশন, ফিটাল কমপ্লিকেশন এবং ম্যাটার্নাল কমপ্লিকেশন বা ইফেক্ট খুব ভালো করে আলাদাভাবে জানতে হবে, কারণ ছোট ছোট প্রশ্ন আপনার লিখা লিখা আসবে। এই যে দেখেন, এই যে কমপ্লিকেশনটা কি সুন্দর করে এখানে বক্সে দেওয়া আছে, যে ম্যাটার্নাল কমপ্লিকেশন, ফিটাসের কি কমপ্লিকেশন, আর লং টার্ম ইফেক্ট। লং টার্ম ইফেক্ট মায়ের হাইপারটেনশন, ওবেসিটি, ইনসুলিন রেসিস্ট্যান্স, হাইপারলিপিডেমি, এগুলো হতে পারে। প্রশ্নে ছোট্ট করে দিয়ে দিতে পারে, হোয়াট আর দ্য লং টার্ম ইফেক্টস অফ জিডিএম অন আ মাদার। তখন আপনার এগুলা লিখতে হবে। এই যে দেখেন, যে রিকারেন্স অফ সাবসিকুয়েন্ট জিডিএম ইন সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি কত পার্সেন্ট? 50%। আচ্ছা, এখন আসেন কনজেনিটাল অ্যানোমালিতে। কনজেনিটাল অ্যানোমালি কিন্তু সাধারণত ডিআইপির বাচ্চাদের বেশি হয়, এবং আমি আপনাদেরকে বলেছি যে যখন এটা আপনার HbA1c বাড়ার সাথে সাথে এর চান্সটা বাড়তে থাকে। সো আমরা কিভাবে ডিটেক্ট করব? আমরা HbA1c দেখে আপনাকে ডিটেক্ট করতে হবে, কারণ HbA1c বেশি থাকলে কিন্তু চান্স অফ মেজর, এই যে দেখেন, ম্যালফরমেশন ইজ 8%। যদি আপনার 23% when ভ্যালুজ আর 9, যদি আপনার HbA1c 9.5% থাকে, তাহলে দেখেন কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্স হচ্ছে 8%। যদি
যদি সেটা 10 পর্যন্ত পৌঁছায় যায় তখন অ্যানোমালি হওয়ার চান্স হচ্ছে 23%। সো HbA1c যত বাড়বে তত আপনার কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্সটা বেড়ে যাবে। সেকেন্ড কাজ আমরা যেটা করি যে ব্লাড টেস্ট, সেটা হচ্ছে আলফা ফেটোপ্রোটিন, এটা দেখে আমরা কিন্তু কনজেনিটাল মিল ডিটেক্ট করতে পারি। আর লাস্টলি আমরা করি হচ্ছে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি। এর কারণ কি? ফিটাল ইকো করার কারণ হচ্ছে, কারণ আমরা জানি যেহেতু আপনার ডিআইপিতে আপনার হার্টে মানে বাচ্চার হার্ট সিভিএসএ অ্যানোমালি হওয়ার চান্সটা বেশি থাকে। এই কারণে আমরা ফিটাল ইকোকার্ডিওগ্রাফিটা করি কত সপ্তাহে? 20 থেকে 22 সপ্তাহে। হ্যাঁ, কেন? যে বাচ্চার কোনো কার্ডিয়াক অ্যানোমালি আছে কিনা সেটা দেখার জন্য। আমরা কিন্তু নর্মাল অ্যান্টিনেটাল চেকআপে কোনো ইকো করি না, কিন্তু জিডিএম বা ডিআইপির বাচ্চাদের ক্ষেত্রে আমাদের ইকো করা লাগে, কারণ আমরা জানি যে এক্ষেত্রে আপনার কনজেনিটাল অ্যানোমালি সব থেকে বেশি হয় হচ্ছে বাচ্চা সব থেকে বেশি হয় হচ্ছে সিভিএস বা কার্ডিওভাস্কুলার অ্যানোমালি। এই যে দেখেন, কার্ডিওভাস্কুলার অ্যানোমালি ইজ ভেরি ভেরি কমন ইন কেস অফ হচ্ছে ডিআইপি বা জিডিএম এক্ষেত্রে। তো যদি বলে জিডিএম এর ক্ষেত্রে কমন অ্যানোমালি কোনটা, এই যে এই দুইটা, কডাল রিগ্রেশন সিনড্রোম অ্যান্ড স্যাক্রাল অ্যাজেনেসিস। সাধারণত কনজেনিটাল অ্যানোমালি গুলা ডিআইপিতে হয় না, সরি জিডিএম এ হয় না, ডিআইপিতে হয়। তো ডিআইপিতে হয় কোনটা বেশি কমন? কার্ডিওভাস্কুলার অ্যানোমালি, এবং হচ্ছে জিডিএম এর ক্ষেত্রে কমন হচ্ছে কডাল রিগ্রেশন সিনড্রোম এন্ড স্যাক্রাল এজেনেসিস। আচ্ছা, এখন তাহলে এটাই হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। হচ্ছে আমাদের প্রথমে প্রশ্ন আসতে পারে যে জিডিএম এ আমরা কিভাবে ভ্যালু আইডেন্টিফাই করব, তারপর ওয়ে অফ কিভাবে আপনি কমপ্লিকেশন থেকে ট্রিটমেন্টে যাবেন, এবং নেক্সট হচ্ছে আপনার টপ টু বটম কিভাবে আপনি জিডিএমটাকে প্রগনোসিস করে আনবেন। এছাড়া জিডিএম এর কমপ্লিকেশন এবং বিভিন্ন টাইপের হ্যাজার্ড আলাদা করে আসতে পারে, ফিটাল কমপ্লিকেশন, নিওনেটাল কমপ্লিকেশন। সো এই হচ্ছে ওভারঅল আমাদের জিডিএম। তো যখন আপনার একটা কেস দিয়ে দিবে তখন আপনাদের এই ওজিটিটি থেকে সিনারিও বেসড কোয়েশ্চেন আপনার আসতে পারে। সো সবকিছু মিলিয়ে আপনাকে আনসার করতে হবে। তো আমাদের হচ্ছে জিডিএম এর ক্ষেত্রে আমরা মেটফরমিন দিতে পারি কিনা? হ্যাঁ, আমরা মেটফরমিন দিতে পারি, তবে আমাদের সব থেকে প্রেফারেবল ফার্স্ট লাইন ড্রাগ ইজ ইনসুলিন। এমন না মেটফরমিন ইজ ইমব্রায়োটক্সিক। সো আমরা মেটফরমিন ইজ নট ইমব্রায়োটক্সিক, উই ক্যান ইউজ মেটফরমিন অ্যাজ ওয়েল, বাট আমরা ইউজ করি না। ঠিক আছে? তো আপনাদের এরকম স্টেপ টু স্টেপ এগুলা অপশনে চলে আসতে পারে, ছোট ছোট প্রশ্ন, যে আপনার HbA1c কত থাকতে হবে, বা কতর উপরে গেলে কত পার্সেন্ট কনজেনিটাল রিস্ক থাকে, মোস্ট কমন বার্থ ইনজুরি কোনটা, মোস্ট কমন বার্থ ইনজুরি ইজ আর্বস পালসি। সেকেন্ডলি আপনার আসতে পারে এটা ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি। তারপর আপনার আসতে পারে হচ্ছে বা ডিআইপির ক্ষেত্রে কনজেনিটাল অ্যানোমালি কোনটা বেশি হয়, কার্ডিওভাস্কুলার অ্যানোমালি। জিডিএম এর ক্ষেত্রে আপনার কোনটা বেশি হয়, স্যাক্রাল অ্যাজেনেসিস। হ্যাঁ, এইসব বিষয়ে আপনার আসলে প্রশ্নগুলো আসবে, একটা সুন্দর সিনারিও দিয়ে দিবে, সেই সিনারিও থেকে 1 2 3 করে আসতে পারে। আপনার ম্যানেজমেন্ট যখন আসবে এই সুন্দর করে এরকম ফ্লো চার্টার করে ম্যানেজমেন্টটা দিয়ে দিবেন। এবং অবশ্যই যে কোনো ম্যানেজমেন্ট যদি আসে, অপশন ম্যানেজমেন্ট তো এত বড় প্রশ্ন তো আসবে না। ধরেন ট্রিটমেন্ট যদি বলে তাহলে আপনি অবশ্যই জেনারেল ট্রিটমেন্ট এবং স্পেসিফিক ট্রিটমেন্ট এভাবে আলাদা করে দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের আজকে জিডিএম। এখন আমাকে বলেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, চ্যাট বক্সে একটু আমাকে জানান। আর যদি কোনো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমাকে করতে পারেন। আমরা আজকে একটা কেস হিসেবে আমরা কিভাবে জিডিএম কে প্রেজেন্ট করব সেটা বললাম না, কারণ কেস আপনাদের মিড টার্মে আসবে না। যেটুকু বলেছি এটুকুই আপনাদের রিটেন এবং অসপির জন্য এনাফ। এখান থেকে ছোট ছোট করে অপশন আপনাদের আসবে। আচ্ছা আপুরা, আপনারা যারা আছেন আমার সাথে একটু আমাকে কাইন্ডলি বলেন যে আপনাদের বুঝতে পেরেছেন কিনা, বা ইজি হয়েছে, জানেন তো, পারেন তো সবই আপনারা, তারপরও একটু আমাকে একটু ক্লিয়ার করেন। চ্যাটে একটু আমাকে বলেন যে আপনারা হচ্ছে সবকিছু বুঝতে পেরেছেন কিনা। আর কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। আপনাদের কোনো কোয়েশ্চেন নাই? টপিক দুইটা খুবই ইম্পর্ট্যান্ট। জিডিএম ডিআইপি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এমন একটা টপিক যেটা আপনার প্রত্যেকটা স্টেপ অফ এক্সামে লাগবে। সব ফাইনাল দেন, মিড টার্ম দেন, আর পার্ট ওয়ান দেন, বা রেসিডেন্সি দেন, হ্যাঁ, বা এমআরসিওজি দেন, জিডিএম আপনার লাগবে। এর জন্য আপনাকে রেঞ্জটা জানতে হবে, ওজিটিটি রেঞ্জ জানাটা খুবই জরুরি। আর এক্ষেত্রে উইকের কোনো ভ্যারিয়েশন নাই, রেঞ্জ যখন মিলবে তখনই আপনার জিডিএম হয়ে যাবে। ঠিক আছে আপুরা, প্লিজ আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করেন। আপনাদের কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমি লিভ নিচ্ছি। ধরে নিচ্ছি আপনারা এই টপিকটা অনেক, এখানে কি একটা আপু কি বলেছে, ইনসুলিন ডোজটা একটু বলবেন আপু? ও, ইনসুলিনের ডোজ এটা একটা খুব ভেজালের ডোজ, এটা সাধারণত কেসে রিলেটেড কোয়েশ্চেন, এটা আপনাদের আসবে না। ইনসুলিনের ডোজ হচ্ছে আমরা সাধারণত
আমরা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন ইউজ করি, এবং এটা হচ্ছে আমাদের টোটাল যে ডোজটা আমরা সেটাকে মানে পার কেজি ডোজে হিসাব করে 2/3 আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং 1/3 শর্ট অ্যাক্টিং, এভাবে একটা কমপ্লিকেটেড ডোজ হিসাব আছে। এটা যদি আপনার মানে জানতে মানে মানে এটা জানা আপনাদের লেভেলের দরকার নাই, কিন্তু এটা একদম মানে সুন্দর মতো ইকুয়েশন ওয়াইজ আপনার মানে আপনার প্রথমে হিসাব করতে হবে যে আপনার কতটুকু ইনসুলিন লাগবে পেশেন্টের। সেই ইনসুলিনটাকে হচ্ছে 2/3 আপনি ভাগ করবেন। 2/3 মধ্যেও আবার হাফ হাফ করে ভাগ করতে হবে, হাফ আপনি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং দিবেন, হাফ আপনার শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিতে হবে সকালে এবং রাতে, এভাবে হাফ করে দিতে হয়। 2/3 সকালে, 1/3 রাতে, এবং 2/3 মধ্যে হাফ হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, হাফ শর্ট অ্যাক্টিং ইনসুলিন, এবং তার থেকে কিছু অংশ আমরা দুপুরে দিব। তো এগুলো সব মিলিয়ে একটা এত বড় একটা ইকুয়েশন আছে যে আপনি কি করে ডোজ দিবেন, সেটা আপনি আমাকে একটু যদি হোয়াটসঅ্যাপে আমাকে মেনশন দেন গ্রুপে, আমি আপনাদের আমার এত বড় একটা পেজে লেখা আছে ডোজটা, খুব সুন্দর করে দেখলেই বুঝতে পারবেন। তাহলে আমাকে একটু মেনশন দিলে আমি ওটা আপনাদেরকে দিয়ে দিব ছবিটা। আজকে যেহেতু এটা কেস রিলেটেড ডিসকাশন হচ্ছে না, ওই জন্য আমি ডোজটা আপনাদেরকে বলছি না। ঠিক আছে আপুরা? আর জাস্ট আপনি একটু আমাকে মেনশন দিলেই আমি আপনাদের ডোজ ক্যালকুলেশনের হিসাব টিসাব ওগুলো আমরা দিয়ে দিব। ঠিক আছে? ও আচ্ছা, ওকে আপু, মোস্ট ওয়েলকাম। তাহলে আমরা এখন বিদায় নিচ্ছি। আর তাছাড়া যদি কোনো প্রবলেম থাকে, কমপ্লেন থাকে, কমপ্লিকেশন ফিল হয়, অবশ্যই গ্রুপে আমাকে একটু মেনশন দিবেন, তাহলে আমি আপনাদেরকে সেই রিলেটেড কোনো হেল্প করতে পারবো। তাহলে আপুরা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।